মানুষের সহজাত প্রবৃত্তিগুলির মধ্যে লোভ একটি শক্তিশালী এবং প্রায়শই ধ্বংসাত্মক চালিকা শক্তি। এটি কেবল বস্তুগত সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা নয়, বরং ক্ষমতা, খ্যাতি বা যে কোনো কিছু আরও বেশি করে পাওয়ার এক অতৃপ্ত বাসনা। ইতিহাসের পাতায় এবং ব্যক্তিগত জীবনে অসংখ্যবার দেখা গেছে যে এই সীমাহীন প্রাপ্তির ইচ্ছা কিভাবে ব্যক্তি ও সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যা আমাদের হাতের মুঠোয় নেই তা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অনেক সময় আমাদের বর্তমানকে বিষিয়ে তোলে এবং এমন ক্ষতির মুখে ঠেলে দেয় তা জীবন দিয়েও পূরণ করা কঠিন। তাই প্রবৃত্তি বা রিপুকে বর্জন করাই আমাদের জীবনকে প্রকৃত অর্থে সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন লেখক হেমেন্দ্র কুমার রায়। অবনীবাবু বলছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেহপুর সিক্রিতে বেড়াতে গিয়েছি, সেই সময় এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা আর কিছুই না, বাদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাঁদরের পা? সে আবার কি? অবনীবাবু বললেন, ও বিশেষ কিছু নয়, বাঁদরের একখানা শুকনো পা। মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে, সেই রকম কোনো উপায় এই বাঁদরের পাখানাকেও শুকিয়ে রাখা হয়েছে। এই দেখুন। বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বের করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মা গো, ওটাকে আপনি আবার পকেটে পুরে রেখেছেন? আপনার ঘেন্না করে না? সুরেনবাবু শুধলেন, এর গুণ কি? অবনীবাবু বললেন, এর মহিমায় 3 জন লোকের 3টি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বলেন কি? এও কি সম্ভব? হ্যাঁ, প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিলেন। তার প্রথম 2টি ইচ্ছার কথা জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল। তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। কি ভয়ানক! আর কেউ এর গুণ পরীক্ষা করেছে? হ্যাঁ, আমি করেছি। কিন্তু পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা? আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে এর বেশ শক্তি এখনো ফুরায়নি। এখনো আর একজন লোক এর কাছে 3টি ইচ্ছে প্রকাশ করতে পারে। হ্যাঁ, তা পারে। তাহলে ওটা আমাকে দিন না কেন? অবনীবাবু আঁতকে উঠে বললেন, বলেন কি সুরেনবাবু, আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর মতো কাজ করতে পারবো না। কেন? আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস। একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন, আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাসই করি না। তবু দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্যি আছে। ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান না। সুরমা বললেন, হ্যাঁ গো, এই যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না কেন। প্রথমে কি ইচ্ছে প্রকাশ করি? কি ইচ্ছে প্রকাশ করা যায় বলতো? সুরমা বললেন, আমাদের তো কোনো অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটি ইচ্ছা আছে বটে। আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খানতিনে ঘর তৈরি করলে ভালো হয়। এর জন্য 5,000 টাকার দরকার। সুরেনবাবু হো হো করে হেসে বললেন, 5,000 টাকা দরকার? তা আবার ভাবনা কি?
এক্ষুনি তোমাকে দিচ্ছি। বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন, আমাদের 5,000 টাকা দরকার, বুঝেছো? 5,000 টাকা। তারপরেই তিনি আর্তনাদ করে বাঁদরের পাখানাকে টেবিলের উপরে ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বললেন, ও কি, অমন করে উঠলে কেন? সুরেনবাবু সভয়ে বললেন, হ্যাঁ, আমার আমার ঠিক মনে হলো বাদরের ওই পাখানা আমার হাতের ভিতরে নড়ে উঠলো। ও তোমার মনের ভুল। চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি করে না, খাবে চলো। সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্ন দেখলেন একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলছিলেন। সুরমা হেসে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? বাঁদরটা হয়তো আমাদের টাকা দিতে। বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বললেন, দেখো দেখো। বাগানের একটা বট গাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, ওই পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাঁদর আছে জানো না, একটা কোনো গতিতে পালিয়ে এসেছে আর কি। বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্ট্রি চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই, প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্যে আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে, এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করুন। সুরেনবাবু পাগলের মতন চেঁচিয়ে উঠে বললেন, 5,000 টাকা, 5,000 টাকা। এক মাস কেটে গেছে। গভীর রাত্রে সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছেন। তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বলে উঠলেন, ওগো, সেই বাঁদরের পাটা কোথায় গেল? বাঁদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গেছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে বললেন, ওই যে, কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন? সুরমা বললেন, ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো। সুরেনবাবু বললেন, না না, আর কোনো ইচ্ছে প্রকাশ করবার দরকার নেই, ওসব বাজে আজগুবি ব্যাপার। সুরমা বললেন, না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। সুরেনবাবু বললেন, কি কি বলছো তুমি? কি আবোল তাবোল বকছো? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে আপনিই আসতো। সুরমা মাথা নেড়ে বললেন, না না না, আমি তাকে দেখবই। তুমি ইচ্ছা করলে সে এখনই আসবে। সুরেনবাবু বললেন, শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছেটা ফলেছে
দৈব গতিকে, বাঁদরের পায়ের জন্য নয়। ওর কোনো গুণ নেই, অসম্ভব, সব সব সম্ভব নয়। সুরমা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে তুমি আমার কথা রাখবে না? আমার অমিয়কে দেখাবে না? সুরেনবাবু নাচার হয়ে বললেন, বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না, তখন কি আর করি। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। বাইরে একটা পেঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে জোড়ো হাওয়া গোঁ গোঁ করে উঠল। একটা টিকটিকি দেয়ালের উপরে টিকটিক করে ডাকলো। তারপর সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, ও বাঁদরের পায়ের কোনো গুণই নেই। আমি এখন শুতে যাই, তুমি এসো। সুরেনবাবু 2 পা অগ্রসর হলেন। সঙ্গে সঙ্গে দরজাটা দুম করে খুলে যাবার শব্দ হলো। সুরমা ধড়মড় করে উঠে দাঁড়ালেন। ব্যগ্র স্বরে বললেন, ওকে, দরজা খুললে? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও কেউ নয়, ও ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। সুরমা বললেন, না গো না, আমার অমিয় আসছে, আমার আমার অমিয় আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি, সিঁড়িতে তার পায়ের আওয়াজ শুনছো না? বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির উপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে। হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু যদি তা না হয়, যদি সত্যি অমিয় আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, মুন্ডহীন, রক্তাক্ত দেহ। সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন। না 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 না, আমার ছেলে অমিয়কে আর আমি দেখতে চাই না, না। সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? শ্রান্তভাবে চেয়ারের উপরে বসে পড়ে সুরমা বললেন, বাইরে কেউ নেই, কিন্তু সদর দরজাটা খোলা। শেষ হলো আমাদের আজকের নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাঁদরের পা। কণ্ঠে যারা প্রাণ দিলেন, গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অতনু ভট্টাচার্য, অবনীবাবুর চরিত্রে রাহুল অধিকারী, ডাকপিয়ন এবং সুরেনবাবুর চরিত্রে শুভম মিত্র, সুরমার চরিত্রে চিরশ্রী ঘোষ, পোস্টার ডিজাইন পৌলমী চ্যাটার্জি, শব্দগ্রহণ ও আবহে ডিটিউন স্টুডিও, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায়। পরিশেষে বলা যায়, লোভ মানুষের এক সহজাত দুর্বলতা, যা প্রায়শই তাকে ধ্বংসের পথে চালিত করে। অপ্রাপ্তির পেছনে ছুটে বেড়ানো এবং আরও কিছু পাওয়ার নিরন্তর আকাঙ্ক্ষা আমাদের জীবনে এমন গভীর ক্ষত তৈরি করতে পারে, যা হয়তো সারা জীবনেও শুকায় না। তাই প্রকৃত শান্তি এবং সুখের জন্য এই রিপুটিকে জয় করা অত্যন্ত জরুরি। যখন আমরা লোভের দাসত্ব থেকে নিজেদের মুক্ত করতে পারি, তখনই আমাদের জীবন প্রকৃত অর্থে সুন্দর, শান্তিময় এবং অর্থবহ হয়ে ওঠে। তাহলে আজ হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাঁদরের পা আপনাদের কেমন লাগে জানাতে বলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন গল্প ছড়িয়ে পড়ে সবার মনে। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন একটি গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বহ্নি পতঙ্গ, যেখানেই কল্পনা জ্বলে ওঠে।